দেশজুড়ে প্রতিবাদের প্রেক্ষাপটে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি। 6 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে মামলা, কালই অধ্যাদেশ। ধারা 9-এর 1 উপধারা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। একজন অপরাধী অপরাধ করে পার পাবে না, তার শাস্তি হবে, এটুকু নিশ্চিত করা গেলেও ধীরে ধীরে কমানো সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ মামলার আসামি মামুন নুররা মিছিল সমাবেশ করলেও খুঁজে পাচ্ছে না পুলিশ। গ্রেফতার 2 জন, 2 দিনের রিমান্ডে। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে। 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি গঠন। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আক্রান্তদের 82% ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ। অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে সংশোধিত হল নারী ও শিশু নির্যাতন দমন আইন। সকালে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আগামীকাল রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন জানিয়ে আইনমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, নারী নির্যাতনের নতুন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা থাকবে। নারীর সুরক্ষায় 2000 সালে প্রণয়ন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় 20 বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো সর্বোচ্চ সাজার বিধান। সোমবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান চূড়ান্ত করা হয় সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আইনটির বিস্তারিত তুলে ধরে জানান, নির্যাতনের মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। ধারা 9-এর 1 উপধারা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। সাধারণ যদি জখম হয় কোনো রেপ ছাড়া, তাহলে সেক্ষেত্রে এটা কম্পাউন্ড করা যাবে। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এই আইনটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। এছাড়া বিচারালয়ে এমন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন আইনমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সিলেটের আখালিয়ায় পুলিশ ফাঁড়িতে নিহত যুবকের বাড়িতে আছেন সহকর্মী ইকরামুল কবির। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ হাফসা। এই আপনার ঘটনার এই যে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে, এই বাড়ির যে সবার অভিযোগের ভিত্তিতে আজকে জানেন যে সকালে একটি মামলা হয়েছে। সেই রায়হানের স্ত্রী তান্নি সেই মামলাটি দায়ের করেছে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে। এই বাড়ির 2 ছেলে 2 মেয়ের মধ্যেই রায়হান হচ্ছে গিয়ে বড়। এই মামলার এই ঘটনার সর্বশেষ যদি আমি আপডেট জানাতে চাই, যেই 4 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন সহ 4 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। আমাদেরকে কিছু সময় আগে যেই মিডিয়া এসএমপির মিডিয়া দায়িত্বে আছেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার, তিনি জানিয়েছেন যে এই ঘটনায় তদন্তে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি হচ্ছেন গিয়ে এই অঞ্চলে অর্থাৎ
পুলিশ কমিশনার উত্তর আসবাহার আলী শেখ, তাকে দিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিনি সিসিটিভির ফুটেজ বা অন্যান্য বিষয়াদি পর্যালোচনা করে আজকে সুপারিশ করেছেন যে এই 7 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরবর্তী যেই পদক্ষেপ নেওয়া হবে, তারপরে নেওয়া হবে যে মামলাটি আজকে দায়ের করা হয়েছে সেই মামলাটিকে আরেকটু অগ্রগতি করার জন্য যাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাদেরকে সেই ডিপার্টমেন্টাল অর্থাৎ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পরে তাদেরকে মামলার আসামি করা হবে কি হবে না তার চলমান প্রক্রিয়াটি পরবর্তী পদক্ষেপে আমরা জানতে পারবো। তবে এই বাড়ি সূত্রে আমরা যেটি জেনেছি, এই বাড়ির যেই আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধুবান্ধব আছে, রায়হানের বন্ধুবান্ধব আছে বা শুভাকাঙ্ক্ষী আছে, তারা আজকে এই এলাকায় একটি সমাবেশ করেছে। সমাবেশ করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই 24 ঘন্টার মধ্যে এই রায়হানকে যারা নির্যাতন করে হত্যা করেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে, এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছে। এই 24 ঘন্টার মধ্যে যদি এই ব্যবস্থা নেওয়া না হয়, তারা লাগাতার একটি কর্মসূচি দেওয়ার ডাক দিবেন বলে এইখানকার এসে আমি জানিয়েছি। হাফসা, মোটামুটি এই বাড়িতে এসে যারা এসেছেন সারাদিন গণমাধ্যম কর্মী, তাদের আত্মীয় স্বজনরা এসে সমবেদনা জানিয়েছেন। এই বাড়িরই সন্তান, যার 2 মাস 10 দিনের একটি সন্তান রয়েছে, যার যে এই বাড়িতেই রয়েছেন, এবং এই 2 মাস 10 দিনের সন্তানকে রেখে গেছে এই রায়হান, এবং রায়হানের এই হত্যার বিচার চাচ্ছে এবং তদন্তে সুষ্ঠু বিচার পাওয়া যাবে এমনটাই আশা করছেন এই বাড়ির সবাই। মোটামুটি হাফসা, এই ছিল রায়হান আহমদের যেই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই বাড়ির মানুষ যে অভিযোগ করেছে পুলিশ তাকে হত্যা করেছে তার সর্বশেষ খবর। পুলিশ ফাঁড়িতে নিহত রায়হানের বাড়ি থেকে সহকর্মী ইকরামুল কবির যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। রাজধানীর 45% মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। চলতি বছরের জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণার তথ্য জানানো হয়। আইইডিসিআর ও আইসিডিডিআরবির যৌথ জরিপে দেখা গেছে 82% আক্রান্তের করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। রাজধানীর 25টি ওয়ার্ডের 12,699 জনের নমুনা পরীক্ষা করে কোভিড-19 শনাক্ত হয়েছেন 9.8% দেহে। আক্রান্তদের মধ্যে 60-28% এবং 18% 15 থেকে 19 বছর বয়সী। জনগণের অংশগ্রহণ ছাড়া কখনোই কোনো রকম রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ সম্ভব নয়। সুতরাং বাংলাদেশের প্রতিটা মানুষের যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলার কার্যক্রমে যদি অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ নিয়ন্ত্রণ আমাদের জন্য কষ্টসাধ্য হবে। We will know how to contain it, how to control the virus, and how to make the treatment. We are also preparing ourselves to get a vaccine when it is ready, and this will also guide us how well we can vaccinate our people. স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1472 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগী সংখ্যা 3,79,738 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,84,222 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,472 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,79,738 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,555 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,94,391 জন। বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ অব্যাহত রাখলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠন দুটির নেতারা।
নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। সেবাদাতারা বলছে, চলমান অভিযানে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই তার বাবদ 20 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অবস্থায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন একতরফাভাবে তার অপসারণ করছে। স্থায়ী কেবল ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো 25 লাখ টাকা বাৎসরিক নিবন্ধন ফি নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অযৌক্তিক। এই দুটা ইন্ডাস্ট্রি বিশাল একটি হুমকির সম্মুখে পড়ে গেছে। দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমি আবেদন করব, অন্তত একটি তদন্ত কমিটি করা হোক যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। এই অবস্থায় চলমান সমস্যা সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা করে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের হুমকি দেন তারা। আগামী 17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব। সমস্যা সমাধানের পাশাপাশি বাসাবাড়িতে ইন্টারনেট ও ডিশ সেবার মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবি তুলে ধরেন কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকার ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির জন্য এবার সব ধরনের সবজির দাম চড়া। এছাড়া বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে বেশি দামে আলু বিক্রি করছেন তারা। রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। কৃষি বিপণন অধিদপ্তর নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের হিমাগারগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। আলুর দাম খুবই বেশি, আমাদের হলো বাজেটের বাইরে, একদম হাতের নাগালের বাইরে, আমাদের নাভিশ্বাস উঠে গেছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 8 টাকা 32 পয়সা ধরে কৃষি বিপণন অধিদপ্তর গত সপ্তাহে আড়ত পর্যায়ে প্রতি কেজি আলুর পাইকারি মূল্য 25 টাকা, হিমাগার পর্যায়ে 23 টাকা এবং ভোক্তা পর্যায়ে 30 টাকা নির্ধারণ করে। কিন্তু হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। খুচরা বাজারে 50 টাকায় ঠেকেছে প্রতি কেজি আলুর দাম। এবার অতিবৃষ্টির কারণে আলুর চাহিদা বেড়ে যাওয়ায় বিগত বছরের লোকসান তুলতে বেশি দামে আলু বিক্রি করছেন দাবি পাইকারদের। পর্যাপ্ত পরিমাণ আলু নাই, আলু আমাদের প্রথম থেকে সংকট। যখন কাঁচা আলু জমিতে আমরা উঠেছি তখন 18 টাকা 20 টাকা কেজি। হঠাৎ করে আমরা বাড়াই নেই, এটা বৃষ্টি হওয়ার কারণে, শাকসবজি মারার কারণে আমরা আলুর উপর প্রেশার যে পড়ছে, সেই প্রেশারে দাম বাড়ছে। এর পেছনে সিন্ডিকেটের কারসাজি দায়ী বলছেন কৃষক নেতারা। আর কৃষি বিপণন অধিদপ্তরের কর্তারা শঙ্কা প্রকাশ করে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। খুচরা পর্যায়ে 30 টাকার ঊর্ধ্বে কখনোই বিক্রি করার কথা না। কিছু কিছু কোল্ড স্টোরে ব্যবসায়ীদের আলু মজুত রাখার খবর আমাদের মধ্যে আছে এবং তারা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করতেছে কিনা সেই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে আমরা খোঁজ নিচ্ছি। রংপুর জেলায় 40টি হিমাগারে এখনও 2,72,000 মেট্রিক টন আলু মজুদ আছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। আধুনিক নিলাম তত্ত্ব উদ্ভাবনের জন্য এবছর অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন 2 মার্কিন, পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। সোমবার সুইডিশ রয়্যাল একাডেমি তাদের নাম ঘোষণা করে। 2019 সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফ্লো ও মাইকেল ক্রেমার। অর্থনীতিতে নোবেল ঘোষণার মাধ্যমে শেষ হলো এবছর নোবেল কার্যক্রম। এর আগে শান্তি, চিকিৎসা সহ 5 ক্ষেত্রে নোবেল ঘোষণা করা হয়। 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামবে তামিম একাদশ। তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহর দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1:30টায়। ত্রিদলীয় টুর্নামেন্টে মাঠে নামার আগে আজ শেষ দিনের মতো অনুশীলন সেরেছে তামিম একাদশ। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় এমনিতেই নির্ধারিত সময়ে অনুশীলন শুরু করা সম্ভব ছিল না। তার উপর দিবারাত্রি টুর্নামেন্টে মানিয়ে নিতে ফ্লাড লাইটে অনুশীলনের লক্ষ্যে সন্ধ্যায় প্র্যাকটিস সেশন শুরু করে তারা।
মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন তামিম। এদিকে আজ বিশ্রামে ছিল মাহমুদুল্লাহর দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, 6 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে মামলা, কালই অধ্যাদেশ, দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে, 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্তে কমিটি গঠন। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি, আক্রান্তদের 82% ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।